ক্লাসরুম তাপস। আজকে আমি আবার সম্পূর্ণ একটি নতুন ভিডিও চ্যানেল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিও টপিক হলো প্রজেক্ট, দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রজেক্ট। তো দেখা যাক আজকের প্রজেক্টের বিষয় কি কি। আজকের প্রজেক্টের বিষয় হলো প্রতিবেশী বিদ্যালয়ের ইতিহাস অনুসন্ধানের সমীক্ষা। সচিত্র অর্থাৎ তোমরা সবাই প্রতিবেশী বিদ্যালয়ের ইতিহাস অনুসন্ধানের সমীক্ষাটা করবে, সাথে সচিত্র অর্থাৎ স্কুলের চিত্রটা কিন্তু ফ্রন্টে তুলে ধরতে হবে। অর্থাৎ যার যেখানে বাড়ি সে সেই সব স্কুল থেকেও এই সমীক্ষাটা করতে পারো। অর্থাৎ যে বিদ্যালয়ে তোমরা পড়াশোনা করছো সেই বিদ্যালয়ের পাশাপাশি যে সমস্ত বিদ্যালয়গুলো আছে তাদের সমীক্ষাপত্র করতে হবে। আমি কোন একটা স্কুলের নাম দিলে যে সমস্ত স্কুলের তোমরা প্রজেক্টটা করবে আর কি, সমীক্ষাপত্রটা সেই স্কুলের নাম দিয়ে লিখতে হবে যে আমি এই স্কুলের অন্তর্গত বৃত্তিমূলক শিক্ষার দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমাদের প্রতিবেশী বিদ্যালয়টির নাম হলো, যে কোনো একটা ইনস্টিটিউট বা যে কোনো সেই বিদ্যালয়ের নামটা লিখতে হবে। আমাদের প্রতিবেশী বিদ্যালয়টি হলো সেই বিদ্যালয়ের নামটা লিখতে হবে। আমাদের পাঠ্য প্রকল্পের অন্তর্গত প্রতিবেশী বিদ্যালয়ের ইতিহাস অনুসন্ধান সমীক্ষার জন্য আমাদের শ্রেণী শিক্ষকের উৎসাহে ও নির্দেশে বিদ্যালয়টির ইতিহাস জানার জন্য সেখানে গিয়েছিলাম। উক্ত বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক, তারপর প্রধান শিক্ষকের নামটা লিখতে হবে, সেই স্কুলের যে প্রধান শিক্ষক আছেন, মহাশয়ের কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে বিদ্যালয় সম্বন্ধে একটি নিবন্ধ লিখেছি ও সমীক্ষাপত্র নির্মাণ করেছি। প্রাণের প্রদীপ জ্বালিয়ে শিক্ষার আলোকবর্তিকা, জ্ঞান চর্চার বিশুদ্ধ বাতাস বৃহত্তর জীবনে পৌঁছে দেওয়ার সংকল্প নিয়ে কতিপয় জ্ঞান তাপস বিদ্যানুরাগী ব্যক্তি, অর্থাৎ সেই স্কুলের যখন স্কুলটা শুরু হয়েছিল বা নির্মাণ হয়েছিল সেই নির্মাণ সালটা কিন্তু তোমাদের দিতে হবে। সেই সালটা দিলে বিদ্যায়তনের নান্দিপাঠ শুরু করেছিলেন আজও তা আপন মহিমায় ভাস্বর ও অম্লান। প্রাক ইংরেজ শাসন পর্বে ভারতবর্ষে বিশেষত অবিভক্ত বাংলায় টোল, চতুষ্পাঠী, পাঠশালা, মাদ্রাসার প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সমাজের বৃহত্তর অংশ শিক্ষা গ্রহণ করত। এদেশের বুকে ইংরেজ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর পশ্চিমী শিক্ষা ব্যবস্থার আগমনে, প্রসারে ও প্রভাবে আমাদের সেই সনাতনী শিক্ষা ব্যবস্থা সংকুচিত হলো। আবার দেশের উপযোগী পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার তেমন প্রসার ঘটল না নানাবিধ কারণে। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার কখনোই চায়নি এদেশের নেটিভ মানুষ শিক্ষার আলোকে আলোকিত হোক। তাদের অপশাসনে এদেশের কোটি কোটি মানুষ রয়ে গেল অজ্ঞানতার অন্ধকারে। প্রায় 2 শতক ব্যাপী ইংরেজ শাসন কালপর্বের অবসানের পর আমাদের দেশে সাক্ষরতার হার ছিল মাত্র 14%। অবশ্য একথা বলা যায়, শিক্ষার এই দুর্দশা ও অন্ধকার ছবির প্রেক্ষাপটে 1930 খ্রিস্টাব্দে রচিত হয় প্রাথমিক শিক্ষার আইন। প্রাথমিক শিক্ষাকে সর্বসাধারণের জন্য বাধ্যতামূলক করার প্রস্তাবও ছিল এই আইনে। কিন্তু পরিতাপের বিষয় এই যে সরকারি উদাসীনতা, প্রশাসনিক অবহেলায় তা ব্যর্থতায় পর্যবসিত হল। এই রকম সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে 1932 খ্রিস্টাব্দে এই বিদ্যায়তনের যাত্রা শুরু। স্বদেশী ও বয়কট এর সুসংবদ্ধ রাজনৈতিক দর্শনের আন্দোলনের প্রভাব সারা ভারতে পরিব্যাপ্ত হয় এবং বিশেষত বাংলায় তা অভূতপূর্ব সাফল্য লাভ করে। দেশের সাহিত্য শিল্প চর্চা নতুন রূপ ধারণ করে বিজ্ঞান চর্চা ও শিক্ষাক্ষেত্রে এক যুগান্তের অভ্যাস পরিলক্ষিত হয়। সেই কালবেলায় স্বদেশী ভাবনায় প্রাণিত যে বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ বিদ্যালয় স্থাপনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তারা হলেন, এরপর তোমরা সেই বিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় যে সব ব্যক্তিবর্গ বিদ্যালয় প্রতিষ্ঠিতে
প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিলেন বা যারা ছিলেন তাদের নামগুলো লিখতে হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় প্রথমে এই বিদ্যালয়ের নাম ছিল, অর্থাৎ সেই বিদ্যালয়ের যদি প্রথমে কোনো নাম ছিল সেটা লিখতে হবে, তারপর পরিবর্তন করে বর্তমান বিদ্যালয়ের নামটা লিখতে হবে। পরবর্তীতে মাত্র কয়েক মাস পরে সেই বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়, অর্থাৎ যদি নাম পরিবর্তন করে থাকে তাহলে কিন্তু সেই নাম পরিবর্তনটা করতে হবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে খ্যাতি জড়িয়ে পড়ে তার ছাত্রদের সাফল্যকে আবর্তন করে। শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলার নানা শাখা প্রশাখা ও উপশাখায় এই প্রতিষ্ঠানের বহু ছাত্র বিভিন্ন সময়ে বিশেষ কৃতিত্ব দেখিয়ে মাতৃস্বরূপিণী বিদ্যা মন্দিরকে করেছে গর্বিত। এরপর এই বিদ্যালয়ের যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা ছিল তারা আজকে সাফল্যের কোন জায়গায় পৌঁছেছে, সাফল্যের কোন শিখরে পৌঁছেছে, সেখানে দু চারজনের হয়তো নামটা দিতে পারো যে অমুক মহাশয় এই বিদ্যালয়ে পড়ে বর্তমানে এই জায়গায় কাজ করছেন বা তিনি সাফল্য পেয়েছেন, এসব লিখতে হবে। এটা ইন্ট্রোডাকশন হিসেবে দিতে হবে। তারপরে আবার শেষে লিখতে হবে এছাড়া বহু ছাত্র বিভিন্ন সময়ে স্কলারশিপের জন্য মনোনীত হয়েছে এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেধা তালিকায় স্থান লাভ করেছে, কিন্তু সঠিক তথ্যের অভাবে তা প্রকাশ করা গেল না। অর্থাৎ টোটাল ডিটেলস তো দেওয়া সম্ভব নয়, যতটুকু সমীক্ষাপত্র তোমরা পাবে ততটুকুই দেবে, তার বাড়তি দেওয়ার প্রয়োজন নেই। এরপর নিচে তোমাদেরকে লিখতে হবে সমীক্ষাপত্র বলে লিখতে হবে। প্রথমে এটা ভূমিকা স্বরূপ দিলে মোটামুটি 1 পাতা 1.5 পাতার মতো, যেটা আমি বললাম এটাই তোমরা শুনে শুনে লিখবে। তারপর সমীক্ষাপত্র বলে আলাদাভাবে লিখবে। সেখানে সমীক্ষাপত্রে কি লিখতে হবে সেটা শুনে নাও। প্রথমেই লিখবে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের যেটা নাম সেই নামটা লিখতে হবে। তারপরে লিখবে বিদ্যালয়ের অবস্থান, অর্থাৎ বিদ্যালয়টা কোন জায়গায় অবস্থিত। বিদ্যালয়ের প্রতিষ্ঠা, বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু লিখতে হবে। তারপরে বিদ্যালয় ভবনটি, ভবনটি মানে কয় তলা বিশিষ্ট, 1 তলা না 2 তলা না 3 তলা, সেই বিদ্যালয়ের ভবনটা লিখতে হবে। নেক্সট আছে বিদ্যালয়টি কি রকম, প্রাথমিক, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, সেটা লিখতে হবে। তিনটেই লিখতে হবে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যেটা ঠিক সেটাতে রাইট চিহ্ন দিলে। অর্থাৎ বিদ্যালয়টিতে ঘর আছে কটি, অর্থাৎ কতগুলো রুম বিশিষ্ট বিদ্যালয় সেটাও কিন্তু লিখতে হবে। 30, 40, 50 যতগুলো রুম সেগুলো লিখতে হবে। তারপরে আছে বিদ্যালয়টিতে শ্রেণী আছে, অর্থাৎ কত শ্রেণী পর্যন্ত, প্রাক প্রাথমিক থেকে দশম না দ্বাদশ পর্যন্ত সেটা লিখতে হবে। অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ যদি হয় তাহলে 15টি, আর যদি প্রাক প্রাথমিক থেকে দশম হয় তাহলে 13টি, এরকম লিখতে হবে। প্রতিটি শ্রেণীতে ছাত্র সংখ্যা কত, প্রতিটি শ্রেণীতে কতগুলো করে ছাত্র আছে সেটা লিখতে হবে। বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা কতগুলো সেটাও লিখতে হবে। বিদ্যালয়ের বিভাগগুলি হলো কি কি বিভাগ আছে, কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ, এই সব বিভাগগুলোর মধ্যে কতগুলো বিভাগ আছে সেটাও লিখতে হবে। বিদ্যালয়ের মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা, অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলে কতগুলো শিক্ষক শিক্ষিকা আছে সেটাও লিখতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীর সংখ্যা, অর্থাৎ বিজ্ঞান বিভাগে কতগুলো, কলা বিভাগে কতগুলো, বাণিজ্য বিভাগে কতগুলো, সেগুলো কিন্তু সব আলাদা আলাদা ভাবে লিখতে হবে। তারপরে বিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকার সংখ্যা, অর্থাৎ বিজ্ঞান বিভাগে কতগুলো শিক্ষক শিক্ষিকা আছেন, কলা বিভাগে কতজন আছেন, বাণিজ্য বিভাগে কতজন আছেন, সেগুলো লিখতে হবে। তারপরে বিদ্যালয়ে পঠন পাঠনের সময় কখন পড়ানো হয়, মর্নিংতে না ডেতে না নাইটে বা ইভিনিং। প্রার্থনাতে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সকলে অংশগ্রহণ করে বা করে না, করে করে না দুটোই লিখবে, যদি করে তাহলে রাইট, করে না হলে ক্রস। বিদ্যালয়ে যে যে ধর্মাবলম্বী ছাত্রছাত্রী অধ্যয়ন করে, অর্থাৎ হিন্দু, মুসলমান এবং অন্যান্য, সেগুলো লিখতে হবে। বিদ্যালয়ে কোনো আদিবাসী ছাত্রছাত্রী আছে কিনা এবং তার হার কত শতাংশ, অর্থাৎ কতজন আদিবাসী ছাত্রছাত্রী আছে বা কত শতাংশ আছে সেগুলো লিখতে হবে। তারপরে লিখবে তোমরা বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ আছে কি নেই, যদি আছে তাহলে রাইট চিহ্ন, যদি নেই তাহলে ক্রস চিহ্ন। বিদ্যালয়ের ছাত্রছাত্রী যে যে খেলায় অংশ নেয়, অর্থাৎ কি কি খেলা হয় বিদ্যালয়ে,
ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন সেই সবগুলো লিখবে এবং যেগুলো যেগুলো বিদ্যালয়ে খেলা হয় সেগুলোতে রাইট চিহ্ন। বিদ্যালয়ে লাইব্রেরিয়ান অর্থাৎ লাইব্রেরি আছে কি নেই লিখে পরে রাইট চিহ্ন দিতে হবে। বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক আছে কি নেই সেটা লিখতে হবে। বিদ্যালয়ে মিড ডে মিল চালু আছে কি বন্ধ আছে সেটাও লিখতে হবে। মিড ডে মিলে অংশ নেয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা, নেয় কি নেয় না সেটা লিখতে হবে। মিড ডে মিল প্রদানের সময় কখন, দুপুর 1:40 থেকে কতক্ষণ, এটা লিখতে হবে। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে কিভাবে আসে, পায়ে হেঁটে না সাইকেলে, স্কুল বাসে, রিক্সায়, বাসে, অটোতে, ট্রেনে, অর্থাৎ সব অপশনগুলোই লিখবে এবং কতগুলো অপশনে টিক চিহ্ন দেবে। সবাই তো একইভাবে আসে না, কেউ হয়তো পায়ে হেঁটে আসে, কেউ অটোতে আসে, কেউ সাইকেল আসে, কেউ মোটরসাইকেল আসে, কেউ রিক্সাতে আসে, অর্থাৎ সবগুলো অপশনে লিখতে হবে। বিদ্যালয়ে মাধ্যমিক উত্তীর্ণ বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীর শতকরা হার কত, অর্থাৎ প্রথম বিভাগে কতজন শতকরা পেয়েছে, দ্বিতীয় বিভাগে কতজন এবং সাধারণ বিভাগে কতজন। বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের আর্থসামাজিক অবস্থা কিরকম, অনুন্নত, উন্নত, মাঝারি, এগুলো। বিদ্যালয়ে সর্বশিক্ষার আসর বসে বা বসে না সেটা লিখতে হবে। সর্বশিক্ষার আসর বসার সময় বিকেল 4:30 পর। বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন, প্রজাতন্ত্র দিবস পালন, স্বাধীনতা দিবস পালন, রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন, সরস্বতী পূজা প্রভৃতি। অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে যে যে ধরনের প্রতিযোগিতায় অংশ নেয় সেগুলো কি কি, বিতর্ক সভা, বিজ্ঞান মেলা, ফুটবল প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতা ইত্যাদি। তারপরে আছে বিদ্যালয়ে শিক্ষক ছাত্রদের মধ্যে যে ধরনের প্রতিযোগিতা হয়, কি কি, ফুটবল প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতা এবং অন্যান্য প্রতিযোগিতা। বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান যে মাসে হয়, কোন মাসে হয়, জানুয়ারি লিখবে এটা। বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে যে যে প্রতিযোগিতা হয়, কোন কোন প্রতিযোগিতাগুলো হয়, এগুলো সব একটা করে টেবিল বানাবে, যেমন দৌড় 100 মিটার, 200 মিটার, 400 মিটার, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, শর্ট পাট, ডিসকাস থ্রো, ছোটদের জন্য ক্রিকেট বল থ্রো, মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার, শিক্ষক শিক্ষিকাদের জন্য হাঁটা প্রতিযোগিতা। তারপর নিচে দেখবে সমীক্ষকের নাম, অর্থাৎ যারা যারা প্রজেক্টটা করছো তাদের নামটা লিখবে বাঁ সাইডে এবং ডান সাইডে তারিখ এবং তার নিচে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর, এগুলো লিখতে হবে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সবগুলো টেবিল বানিয়ে বানিয়ে লিখতে হবে। তাহলে প্রজেক্ট এটাই। যদি কোনো স্টুডেন্টের অসুবিধা হয় বুঝতে, কারণ আমি মুখে বললাম তো, তাহলে আমি ফোন করে জেনে নিয়ে অবশ্যই বলবো, বা এটা বারবার প্রজেক্টটা বুঝতে যদি কোনো ছাত্রছাত্রীর অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, সেটা আমি পরে কমেন্ট করে জানিয়ে দেবো।